শুরু করা যাক আমাদের ক্লাস 10 এর প্রথম একদম গল্প নাকি জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু নাকি দেখো আমি এখানে বোর্ডে কতগুলো জিনিস লিখে দিয়েছি যে জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী তার জন্মসাল 1909 মৃত্যু 1995 সালে। তিনি প্রথম পদ্মশ্রী উপাধি পান 1976 সালে। এই গল্পটি মূল কাব্যগ্রন্থ হচ্ছে কুমকুম, সেটা বইতে প্রত্যেকে লিখে নিবে, ঠিক আছে? কুমকুম কুমকুম বলে কাব্যগ্রন্থের অংশ কিন্তু এই জ্ঞান চক্ষু। এখানকার চরিত্রগুলো কি কি আছে? চরিত্রগুলো আমরা যেগুলো পাবো সেটা কি কি? এক হচ্ছে তপন। তপন হচ্ছে এখানকার প্রধান চরিত্র। কে? তপন এখানকার প্রধান চরিত্র। আর কে আছে? ছোট মাসি, নতুন মেশো, মেজো কাকু, তপনের বাবা আর তপনের মা। ঠিক আছে, দেখো সব জায়গায় কিন্তু তপন তপন রয়েছে, ঠিক আছে? তপনের বাবা, তপনের মা, তপনের নতুন মেশো, তপনের ছোট মাসি, সবাই কিন্তু তপনেরই রিলেটেড। একটা পরিবারকে নিয়ে একটা আশাপূর্ণ ভাবে কিন্তু এখানটায় লেখা হয়েছে। একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, হ্যাঁ ছোট মামাও আছে, হ্যাঁ, একটা আশান্বিত ভাবে একটা বাচ্চা যে কখনো কিছু জানে না যে লেখক জিনিসটা কি, ঠিক আছে, তারই ধারণা কিন্তু সেখানে সে পাবে এবং তারপর সে নেশায় পেয়ে যাবে। জানো কি নেশায় পেয়ে যাবে? লেখার নেশায় পেয়ে যাবে। আসবো আমরা একটা লাইনে কি বলছে তার আগে একটু বুঝে নাও যে কবি মাত্র 13 থেকে 14 বছর বয়সের মধ্যে তার প্রথম লেখা প্রকাশিত করেন। শিশু সাহিত্য পত্রিকায় বাইরের ডাক তার প্রথম লেখা। কি? বাইরের ডাক। এগুলো কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু সাবস্টিটিউট কোশ্চেন এগুলো একটা একটা, ঠিক আছে? উপন্যাস, তিনি প্রায় 200 খানা উপন্যাস লিখেছেন। তার মধ্যে মিত্তিরের বাড়ি, প্রেম যুগে যুগে, এই কয়েকটি উপন্যাস এখানে জায়গা ধরেনি, লিখিনি, সাহিত্যে কিন্তু অনেকগুলো আছে। ছোট গল্প সজারুর মামা, ভুল ট্রেনে ওঠা, সানগ্লাস ছোট গল্পের মধ্যে রয়েছে। কয়েকগুলো কিন্তু খুব হাইলাইটেড। গল্পের মধ্যে পদাতিক, স্নেহ, অঙ্গার, এই কয়েকটি জিনিস কবির ব্যাপারে একটু জেনে রাখো। এবং আশাপূর্ণা দেবী তার জন্মসালটা, তিনি তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? তার মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন, সেগুলো আমরা একটু কবি পরিচিতিতে পরে পড়ে নেবো। আজকে এসো লাইন টু লাইন একটু পড়ে দেখি কি বলছে। জ্ঞান চক্ষু, জ্ঞান চক্ষু কথার আগে অর্থ কি একটু বুঝে নিই। জ্ঞান চক্ষু কথার অর্থ কি? জ্ঞান চক্ষু হচ্ছে নিজের আধ্যাত্মিক জ্ঞান, অর্থাৎ ওই যে বলি না আমি যে শিক্ষা পেতে হবে, সে আমার থেকে হোক সময় থেকে হোক। যদি শিক্ষকের থেকে শিক্ষা নাও তাহলে ও বেঁচে যাবে, সময় থেকে যদি শিক্ষা নাও উঠে দাঁড়াতে পারবে না। পরিষ্কার, আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আবারও বলছি, আমি আজকে দুটা বাঁদর অনুপস্থিত, ঠিক আছে? তারা বুঝবে কি করে ক্লাস করবে। ক্লাস আমার এগোতে থাকবে, কিন্তু কি বললাম যে শিক্ষা কিন্তু পেতে হবে, সেটা কিন্তু এই জ্ঞান চক্ষু দ্বারা কিন্তু এখানে আমরা প্রমাণ পাবো যে মানুষকে শিক্ষা পেতে হয়। শিক্ষা সে পেয়েছিল, কিন্তু সে একটা ধারণা তার বদলে গেছে জিনিসটাকে নিয়ে। চলো প্রথম লাইন কি করছে? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। প্রথম লাইন কি বলছে? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেলের সম্পর্কে প্রত্যেকের ধারণা আছে, ছেলেদের বিশেষ করে ধারণা আছে ভালোভাবে, নাকি? তাহলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপাটা করে, সেই দিনই নাকি বই লেখেন। অর্থাৎ তপনের একটা ভ্রান্ত ধারণা কি ছিল? যে মানে এই যে লেখক যে বাড়িতে থাকে বা মানুষ, সেরকম একটা কিন্তু তার ধারণা ছিলই না। ওটা কর্মজীবের গ্রহের প্রাণী, ওরকম একটা ব্যাপার ছিল। তাই ছোট মেস মাসির বিয়ে হয়ে গেলে দেদার ঘটাপাটা করতে। দেদার ঘটাপাটা করার অর্থ এবছর মাধ্যমিকের জন্য 2026 মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা কিন্তু হাইলাইট। দেদার ঘটাপাটা কথার অর্থ কি? মানে তাড়াহুড়ো করে তার বিয়ে দিয়ে দিল। তিনি নাকি আবার বই লেখেন। কে বই লেখে তাহলে? তপনের যে নতুন মেশো কি লেখে? বই লেখে। সেসব বইও নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেশোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক। কি বলছে? তপনের নতুন মেসো তাহলে কে? একজন লেখক। সত্যিকারের লেখক? তখন ভাবছে কথাটা। একবার ইমাজিন করবে, আমি যেভাবে বলছি একটু ইমাজিন করার জন্য, ঘটনাটা সামনে ঘটছে এরকম মনে করে একটু ক্লাসটাকে শোনো। অবশ্যই কোনো শর্ট প্রশ্ন বাদ যাবে না, আমি প্রত্যেকটা লাইনে বলে দেবো বড় প্রশ্ন কি আসবে, ছোট প্রশ্ন কি আসবে, সেখানে একটু দাগ দিয়ে রাখবে। যার বই সে একটু অন্যের কাছে দাগ দেবে, আমি এখন দাগ দেবো না। তাহলে কি বলছে? তপনের নতুন মেসোমশাই একজন লেখক। সত্যিকারের লেখক? তার মধ্যে প্রশ্ন যাচ্ছে। জলজ্যান্ত একজন লেখক এত কাছ থেকে কখনো দেখেনি তপন।
নাকি দেখা যায় সে তাই জানতো না যে লেখককে যে আদৌ দেখতে পাওয়া যায় তার খবর জায়গা ছিল না। মানে কি লেখক যে মানুষ সেটা কিন্তু জানতোই না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ বাবুর মতো মানুষ। লেখকও যে মানুষ, আমি যে কথাটা বারবার বলছি যে লেখকও যে মানুষ হয় সেই ব্যাপারটা কিন্তু ওর জানা ছিল না। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেশোকে দেখে তার জ্ঞানচক্ষু, অর্থাৎ এখানে প্রশ্ন আসবে এই জায়গা থেকে, জ্ঞানচক্ষু তপনের কতবার খুলেছিল এবং কিভাবে খুলেছিল। প্রথম জ্ঞানচক্ষু তাহলে কিভাবে খুললো, প্রশ্নটার উত্তর কি লিখতে পারি আমরা, যে লেখক তপন জানতোই না যে একজন লেখক কখনো মানুষ হতে পারে, সেটা তার প্রথম জ্ঞানচক্ষু খুললো। দ্বিতীয় জ্ঞানচক্ষু আমরা লাস্টে গিয়ে জানবো। আশ্চর্য, কোথাও কিছু উল্টা পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়। কে বলছে, তার নতুন মেসো কিন্তু কথাগুলো বলছে। বলে বাকি অর্ধেক তুলিয়ে দেন। বলে কি করে, বাকি অর্ধেকও তিনি তুলিয়ে দেন। চান সময়ে সময়ে চান করেন, ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামার মতোই খবরের কাগজে সব কথা প্রবল ভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে পত্রিকাটিকে ফেলে কোথায় চলে যান, সেজে গুজে চলে যান সিনেমা দেখতে। তাহলে কি বলছে, যে সিনেমা দেখতে কখন চলে যায়, যে বিরক্ত বোধ করে। তাহলে কি বলছে, এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। মানে যখন সাধারণ মানুষরাও সাজাগুজা করে বেরোতে যায়, তারাও কিন্তু, লেখকও কিন্তু তাই করছে। নাকি মামার বাড়িতে এই বিয়ের উপলক্ষে এসেছে তখন। তাহলে বিয়ের উপলক্ষ, কার বিয়ে, তার তার ছোট্ট মাসির বিয়ে হচ্ছে, সেই বিয়ের উপলক্ষে কিন্তু এসেছে। দেখো এই গল্পে এখানে যে লাইনগুলো আছে এর মাঝখানে, এর আগের লাইনগুলো কিন্তু এর পরে আছে, এর আগে যেগুলো পড়বার দরকার আছে সেগুলো কিন্তু পরে পাবো আমরা, দেখবো। মামার বাড়িতে এই বিয়ের উপলক্ষে এসেছে তখন, আর ছুটি আছে বলেই রয়ে গিয়েছে। ওদিকে মেশোর নাকি গরমের ছুটি চলছে। কোন মেশো, তার নতুন মেশো, বিয়ে হয়ে গিয়েছে এবং সেই সময় তার ছুটিও পেয়ে গিয়েছে। নতুন মেশো শ্বশুর বাড়িতে রয়েছে কয়েকদিন, তাই অহরহই জলজান্ত লেখক দেখবার সুযোগ হবে তখন। এই লাইনটাই দাগ দাও, তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের। কেন এই কথাটি বলা হয়েছিল, বা কখন দেখবার সুযোগ হবে বলে তপনের বলে মনে হয়েছে। তাহলে অহরহ কথার অর্থ কি, সব সময়। অহরহ কথার অর্থ কি, সব সময়। হয়েছে, আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। কি বলছে, যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়ে যাওয়া কোনো জীব নয়, তপনদের মতোই তারা সাধারণ মানুষ। আচ্ছা, তারপরে তবে তপনেরই বা লেখক হতে বাধা কি। মেসমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, হয়েছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়ি গিয়ে রয়েছেন কদিন। তাহলে তার মেসমশাই শ্বশুর বাড়িতে কদিন রয়েছেন কেন, তার কলেজের ছুটি রয়েছে, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিল। দিব্যি একখানি দিবানিদ্রা, যেটাকে কি বলা হয়, মিড ডে ন্যাপ। হয়েছে, ছোট মাসি সেই দিকে ধাবিত হলো। তার ছোট মাসি তার ছোট মেসো মানে নতুন মেসোর দিকে কি হলো, ছুটে গেল। ধাবিত মানে কি, ছুটে যাওয়া, ধাবিত হলো। তখন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে তা শোনে তার কথা। তখন না করছে, ওদিকে যেও না, কেন বলছে একটু দেখবো আমরা। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গিয়েছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। ছোট মাসি হইচই করে দিয়েছে তার ঘুম ভাঙিয়ে, শুধু তাকে নয় পুরো ফ্যামিলিকে, দেখবো আমরা। তপনের অবশ্যই মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত কথার অর্থ হলো আনন্দিত হওয়া, পারলে লিখে নিতে পারো তোমরা। হয়েছে, তার মনে আনন্দিত হয়, কার মনে, তপনের মনে। আমরা কেন হয় দেখবো আমরা, মুখ আ করে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝবে মেসোই বুঝবে। যে লেখার যে প্রকৃত মূল্য কে বুঝবে, তার মেসো। রত্নের মূল্য জহুরির কাছে। এই লাইনটা ইনভার্টেড কমা দিয়ে রাখো, এই লাইন থেকে প্রশ্ন আসে।
একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুর বাড়ি ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, কি বলে ওঠেন, তখন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপা দেওয়া চলে। নতুন মেসো নাকি, নতুন মেসো এখন তাকে কি বলছে যে একটু ওই ঠিকঠাক তো লিখেছো তুমি, কোনো অসুবিধা নেই, একটু যদি কারেকশন করে করে দেওয়া হয়, আমরা যে কথাটা বলি, সেই যদি একটু করে দেওয়া হয় সুন্দর ছাপা চলবে। তখন প্রথমে ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মানে কি, অত্যধিক হাসিতে কাঁদো কাঁদো ভাব। কখন হবে যেন এই অত্যধিক হাসিতে চোখের জল, যখন প্রচুর পরিশ্রম করবে পড়ার জন্য, দিন রাত মেহনত করবে, তোমার সঙ্গে তোমার স্বপ্ন যখন খাটবে না, যেদিন রেজাল্ট বেরোবে, যেদিন রেজাল্টটা হাতে পাবে, সেদিন যে আনন্দ পাবে, চোখের জল আসবে, সেই দিনটার স্বপ্ন দেখো প্রত্যেকে, ঠিক আছে? তপনও কিন্তু তার আনন্দে আহ্লাদে, কারণ কি, তপন তো জানতোই না, তপন জানতো নাকি, তখন তো জানতোই না যে লেখক কিভাবে হয়, তখন যেই জেনে গেছে লেখালেখি শুরু করেছে, সেগুলো আমরা আসবো পরে। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না, ঠিক আছে, তখন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। কে বললো কথাটা? তার ছোট মেসো। তাহলে তপন কোন পত্রিকায়, তপনের লেখা কোন পত্রিকায় ছাপাতে বলছে? সন্ধ্যাতারা পত্রিকায়। বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা হয়েছে, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু নতুন মেসো বললেন, না না, আমি বলছি তপনের হাত আছে। কে বললো কথাটা? তপনের মেসো বলল, চোখও আছে, নচেত এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলে হয় রাজা রানী লেখে গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া মানুষ, এইসব মাল মশলা নিয়ে বসে। তাহলে তপনের বয়সী অন্যান্য ছেলে মেয়েরা কি কি ধরনের গল্প লিখতে পারে? প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয়ে লিখেছেন। তাহলে তপন কি বিষয়ে গল্প লিখেছে বাবু? যেদিন সে স্কুলে ভর্তি হয়েছিল তার সেই অভিজ্ঞতার ব্যাপারে তপন লিখেছেন। তপন তখন কি বললো দেখো, এই যে একটা কথা, তারপরে কি বলছে, সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছেন। একটা, এটা খুব ভালো। কে বললো এটা খুব ভালো? তার নতুন মেসো বলল, ওর হবে, এই যে কথাটা ওর হবে, এটাতে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। তখন বৃহৎ দৃষ্টিতে তাকায়, মানে ফ্যাল ফ্যাল করে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, কি ব্যাপার, কি হচ্ছে এগুলো, কিরকম কি হওয়া সম্ভব, এরকম ভাবছে সে। তারপর ছুটি ফুরলো, মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছে, কেন? তার লেখা কবে ছাপা হবে, সেই আনন্দ, সেই ব্যাপার। মানে ধরে নাও না, তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, তার আগে প্রচুর পরিশ্রম করেছো, রেজাল্টের আশায় বসছো, কবে আমি সেই ভালো ফলটা পাবো, সেরকম একটা আশা দিন নিয়ে কিন্তু বসে রয়েছে তখন, যে কবে আমার সেই লেখাটা প্রকাশিত হবে, সে দিন গুনছে। এই কথা ভাবতে ভাবতে ভাবছে তখন দিন রাত। ছোট্টবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছে, তখন আর এখন বস্তা বস্তা পড়েওছে। ছোট্ট থেকেই সে কি রাশি রাশি গল্প পড়েছে, আবার কি হয়েছে, এখন সে গল্পগুলো বস্তা বস্তা পড়েও ফেলেছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তার বাকি নেই। শুধু এটাই জানা ছিল না, সেটা এমন সহজ মানুষ লিখতে পারে, যে মানুষ যে লেখে এটা সে নিজেই সেটা জানতো না, যেই জানতে পারলো সেই সে কি করলো, লেখা শুরু করে দিয়েছে নাকি। শুধু তাহলে কি বললো, হ্যাঁ লিখতে পারে, নতুন মেসোকে দেখে সেটা জানলো। তবে আর পায় কে তপনকে, বা পায় কে মানে কি, এই কথার অর্থ কি বোঝাচ্ছে? মানে এবার সে সব লিখে ফেলবে, আর সে আটকাবে না। লেখক কি জিনিস সে বুঝে গেছে যখন, সে আর আটকাবে না। তার কি একটা জ্ঞান চক্ষু কিন্তু তার খুললো, হয়েছে। নেক্সট কি বলছে, দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তখন তপন আসতে একটি খামে হোম টাস্কের খাতা, আর কি বিয়ে বাড়িতে যেটি মা না নিয়েও ছাড়েনি, হয়েছে, আর কলমটি নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখেও ফেললো একটা আস্ত গল্প। একাসন কথার অর্থ কি? আমরা পড়তে বসে কখনো ওই একাসনে বসি না। একাসন কিসে? একাসন মানে একটা টার্গেট নিয়ে বসবো, আমরা একটা টার্গেট নিয়ে বসবো, টার্গেটটা না ফিল আপ হওয়া পর্যন্ত আমরা উঠবো না, ওকে বলা হয় একাসন। অর্থাৎ
যেখানে যে তপনের কথাটা বলছে, তপন একটা গল্প লেখা শুরু করেছে, যতক্ষণ না শেষ হয়েছে ততক্ষণ কিন্তু ওঠেনি। এখানে এমন কেউ নেই যে এরকম করে। বর্ষা তো করেই না, ও উঠতে উঠতে টিভিতে কি সিরিয়াল হচ্ছে যাই দেখি, মা কি সিরিয়াল হচ্ছে, বর্ষা আওয়াজ শুনে বুঝতে জানেন সিরিয়াল কি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে দেখো, দুপুর বেলা যখন নিতে তাহলে এটা হলো। আর তোমরা বিশ্বাস করবে কি জানি না, এক আসনে বসেও লিখে ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, নাকি মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। এই লাইনটা, তপনকে এখন লেখক বলা চলে, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, হঠাৎ ভয়ানক এক উত্তেজনা করে তপন আর কি বলে দুধ দাঁড়িয়ে নিচে নামিয়ে দুধ দাঁড়িয়ে অর্থাৎ তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে এবং ছোট মাসিকে বলে বসে ছোট মাসি আমি একটা গল্প লিখেছি। এবার ছোট মাসি হলো চিরকালের বন্ধু, ওর থেকে বছর 10 বড় হলেও সমবয়সী মতোই, কাজেই মামার বাড়িতে এলে ছোট মাসির কাছে তার সমস্ত আবদার অভিযোগ থাকে। তাই সেই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসলো, সর্বাগ্যে সর্বযুক্ত অগ্রে, অর্থাৎ সবার আগে কাকে দিয়ে বসলো গল্পের খবরটা, ছোট মাসিকে দিয়ে বসলো। তবে বিয়ে হয়ে ছোট মাসি একটু যেন মুরব্বি হয়ে গেছে। মুরব্বি কথার অর্থ কি, যে প্রধান, হ্যাঁ ওই যে হঠাৎ করে আমরা বড় হয়ে গেছি, বড় মানে এই যে ধারণা, রিক্তার ব্যাপারটা বলি। রিক্তার ভাই যে এখানে যে ক্লাসে যাবে থেকে ভর্তি হয়েছে, হ্যাঁ আমি তোকে দেখে নিবো, স্যারকে বলে দিব না, এই চলছে তার ভাইকে, মানে এই মুরব্বি ভাব দেখাচ্ছে। ঠিক একই ভাবে তার যে মাসি তার সঙ্গে বন্ধুর মতো মিশতো, হঠাৎ করে হ্যাঁ তোর ভালো হয়েছে মানে মুরব্বি ভাব দেখাচ্ছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখে বুলিয়ে বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে, ওমা এই তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলি করিসনি তো? কে বলছে? তার ছোট মাসি বলছে। কি বলছে? ওমা এই তো বেশ লিখেছিস তুই, টুকলি করিসনি তো? তখন বলছে ছোট মাসি ভালো হবে না বলছি। কে বললো কথাটা? তপন বললো কথাটা। আরে খেপছিস কেন, জিজ্ঞেসই করছি বই তো, রোজ তোর মেসোকে দেখাই। দেখো এই লাইনটা সেখানটায়, ওই যে দৌড়ে গেল তার মাসির মেসোর কাছে তাকে খাতা দেখানোর জন্য, এইখানকার পর কিন্তু সেই ঘটনাটা। কিন্তু গেলেন তো গেলেনি কোথায়, গল্পের সেই আটো সাটো ছাপার অক্ষরের গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে রয়েছে তপন, মামার বাড়ি থেকে আর বাড়িতে চলেও এসেছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে। এদিকে বাড়িতে তপনের নাম কি হয়ে গিয়েছে দেখো, এটা প্রশ্ন আসবে। এখানে বাড়িতে তপনের কি কি নাম হয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে। দেখো আমি এর আগে কয়েকটা শব্দ বলেছিলাম যে তোর হবে, হ্যাঁ তোর হবে, তাকে ইলচি টিটকিরি করছে। দেখবে প্রথম যখন কেউ নতুন কিছু করে, ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল পিয়ালি ভোর 4টা থেকে উঠে পড়ছে, তার মা অবাক হয়ে কি আমার মায়ের বিয়ে আমার কি হয়ে গেল। এও সেই রকম, এবার হয়তো পিয়ালি হয়তো মন থেকে প্রস্তুতি নিয়েছে, আমি জানি পিয়ালি ভালো রেজাল্ট করবে, মাধ্যমিকে করবে, সে পড়বে, আমি এটা জানি, বিশ্বাস আছে প্রত্যেকের প্রতি আমার। যাই হোক, সেখানে কিন্তু এইভাবে কিন্তু তাকে সবাই ইলচি কাটছে, হেই পিয়ালি 4টার সময় উঠেছে, হেই পিয়ালি হবে, বেশ হবে। সেরকম তপনের সঙ্গেও কিন্তু প্রত্যেকে করছে। তার যে মেসো বলেছিল যে তোর হবে, সবাই তাকে বলছে হ্যাঁ তোর হবে, সব সময় তাকে এই কথা নিয়ে ইলচি কাটছে। তবু সেই ঠাট্টা তামাশার মধ্যেই তপনের আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। তো এর মধ্যে আরো গল্পও সে লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে যেন নেশায় পেয়েছে। এই লাইনটা, যেন নেশায় পেয়েছে। কাকে কিসের নেশায় পেয়েছে? কাকে কিসের নেশায় পেয়েছে? তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটির সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছেন, বিস্মন্ন মন নিয়ে বসে আছে। আর সেই সময় ঘটলো সেই ঘটনা। ছোট্ট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সন্ধ্যা তারা। কেন হেতু, সন্ধ্যা তারা নিয়ে কেন? এই প্রশ্নগুলো তপনের মনে চলছে যে কেন, কি ব্যাপার সন্ধ্যা পত্রিকা নিয়ে গেল, কি ব্যাপার? এই ভাবনাগুলো কিন্তু তপন ভাবছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সে ভাবছে সত্যিই কি তাই? এগুলো সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ? এই লাইনটাই দাগ দাও, সত্যি তপনের জীবনে সুখের দিন এলো আজ, এই লাইনটা দাগ দাও। এই লাইন থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু তাই কি সম্ভব?
সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায় লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। তপন ভাবছে এটা যে আমার লেখার গল্প, তাহলে তপনের টাইটেল কি বাবু? তপন কুমার রায়, তার সম্পূর্ণ নাম হয়েছে। হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। পৃথিবীতে নাকি এমনও অলৌকিক ঘটনা ঘটে, এই লাইনটাও দাগ দেবে, পৃথিবীতে এমনও অলৌকিক ঘটনা ঘটে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে, সূচিপত্রে নাম রয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়, অ্যাকচুয়ালি কিন্তু ঘটে গেছে। তারপরে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরছে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। দেখো এতক্ষণ তারা তো ইলচি মারছিল, বাহ তোর হবে এই সেই করছে মোটামুটি করে। এখন তাকে কি বলছে? হ্যাঁ খুব সুন্দর লিখেছিস তো। তারপরে তার ঘটবে জীবনের মোড়। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন। এবার প্রত্যেকে তো যার ক্রেডিট নেবে। দেখো ভালো কাজের ক্রেডিট নেওয়ার জন্য সবাই আছে। তুমি একটা খারাপ কাজ করো, তোমার পাশে কেউ নেই, তুমি একটা ভালো কাজ করে দেখো, ঠিক আছে? তোমার মাঝে মৌমাছি মতো হয়েছে, হ্যাঁ আমি তার বন্ধু, সে আমার বন্ধু, ও বাবা, তখন তোমাকে চেনেই না, তখন জানেই না। দেখবে এটা কিন্তু এরকম ঘটে থাকে। তাহলে কি বলছে? মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন এবং বলেন, একাত্তর কালেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। তাহলে মেসো কি বলছে? যে একটু আধটু কারেকশন করেছি। তখন মাসি তাকে সাপোর্ট করে কি বলছে? যে নেহাত তো সে কাঁচা, তার বয়স তো অল্প, তাই একটু একটু অমন হবে। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কারেকশনের কথাটা। এই যে লাইনটা, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, এখানে দাগ দাও। কি কথা ছড়িয়ে পড়েছিল? ওই যে কোন কথা ছড়িয়ে পড়লো? যে একটু আধটু কারেকশন করা হয়েছে। বাবা বাবা বলেন, তাই না হইলে ফট করে লিখে ফেললো আর ছাপা হলো। এবার আবার শুরু হয়েছে ইলচি কাটা। তখন একটা সুন্দর দীর্ঘদিতে চলছিল, আবার শুরু থাকে ইলচি কাটা। মেজবাবু বললেন, তা ওরকম একটা যদি মেসো থাকতো, আমরাও তাও ওরকম একটা লেখক মেসো থাকা বন্ধ নয়, আমাদের থাকলেও আমরা চেষ্টা করতাম। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্ন নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খাচ্ছে। মেসো খাচ্ছে শুধু কফি। এই কথাটার অর্থ কি বলছে? দেখো ছোট মাসি, তাই তো, সে নতুন নতুন বিয়ে করেছে, এবার যে যার বর কিনে সে তার গর্ব, ও বাবা আমার বর কত কি করে ফেলেছে। সে একদম গাম্ভীর্য সুরে বুক টুক ফুলিয়ে একদম আঁটো সাঁটো ভাবে চেয়ারের উপর বসে ডিম ভাজা আর চা খাচ্ছে। মেসো কি খাচ্ছে? শুধু কফি খাচ্ছে। হয়েছে? আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্প। আর তপনের নতুন মেসোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না গিয়ে সন্ধ্যা তারার নাকি সম্পাদক ওটা কেড়ে আঙ্গুলেও ছুঁয়ে দেখতো না, এই কথা কিন্তু বলছে। তপন যেন কোথাও হারিয়ে যাচ্ছে এইসব কথার মধ্যে। দেখো তপন একটা আনন্দর আভা নিয়ে বসছিল। দেখো এবার আসবে কিন্তু তপনের দুঃখের গল্প। তখন তো আমরা মোটামুটি হাসলাম শুনলাম, এবার দেখো তপনের জীবনে কতটা দুঃখকারান্ত জিনিসটা আসবে। তখন যেন কোথাও হারিয়ে যাচ্ছে এইসব কথার মধ্যে। গল্প চাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। নেক্সট কি বলছে দেখো। অনেকক্ষণ পরে মা বললেন, কই তুই নিজের মুখে একবার পড়তো তপন শুনি। বাবা তোর পেটে এত, কে বলছে? তপনের মা বলছে। এবার সবাই ভাবছে কি, সে তার গর্ব হয়েছে, তার মানে কি বিশাল কিছু একটা ভাব হয়েছে, পায়া ভারী আছে। এখানে লাইনটা পাবো আমরা, এরকম একটা যেন ঘটেছে, সে যেন পড়তে চাইছে না, তার দম্ভ হয়েছে। কিন্তু সে কি তার অ্যাকচুয়ালি দম্ভ হয়েছে? সে ভেঙে পড়েছে নিজের ভিতর থেকে যে এইসব কথা শুনে শুনে। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বললেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জায় ভেঙে পড়তে চায়, কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। যে প্রত্যেকটা লাইন যে লেখা আছে, উপরে তপন কুমার রায় লেখা আছে, প্রথম দিন লেখা আছে, কিন্তু লেখাগুলো যেগুলো লিখেছিল সেগুলো আনকোরা, অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তপন হারিয়ে যাচ্ছে দিন ধীরে। তার মানে তপনের মেসো গল্পটাকে আগাগোড়াই কারেকশন করেছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী শব্দের অর্থ কি? প্রশ্ন আসে। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্যহারা হয়ে গেছিস? কে বলছে? তার মা কিন্তু কথাগুলো বলছে। তারপরে অ্যাকচুয়ালি তপনের ভেতরে তো কি ঘটছে সেটা আমরা বুঝতে পারছি, আমরা পড়ছি নাকি, তপনকে তো আমরা মূল চরিত্র হিসেবে দেখেছি, বাকিরা তো আর বুঝতে পারছে না, তাই কি? তারপরে তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধ্বনি পড়ে যায়। আর একবার রব ওঠে। তপনের লেখকের মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে।
সবকিছু সবাই চলছে, সে পড়ছে, বাবা তার মাঝখানে কিন্তু তার কানে আসছে গল্পটাকে ছাপিয়ে দিয়েছে তপনের মেজ। এই কথাটা তাকে বারবার যেন বিধ্বস্ত করছে। তারপর কি বলছে দেখো, কোথায়, হ্যাঁ তারপরে তপনের বইটা ফেলে রেখে চলে যায়, তপন বইটাকে ফেলে রেখে চলে যায়। তপন ছাদে গিয়ে উঠে শার্টের তলাটা তুলে চোখ মুছে। তপনের মনে হয় আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তা জানে না। এই লাইনটা তপনের মনে হয় আজ যেন তার সবচেয়ে দুঃখের দিন। এই লাইনটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে এই বছর মাধ্যমিকে, 2026-এর মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হয়েছে, তপন জানে না তার কেন দুঃখের দিন, সে বুঝতেই পারছে না, কিন্তু তার দুঃখের দিন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন, এই লাইনটাও দাগ দেবে, যদি কখনো লেখা ছাপাতে হয় তপন নিজের হাতে কি ছাপাবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক বা না হোক, তপন যেন আর কখনো শুনতে না হয় অমুক অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের আর কিছু নেই, তার থেকে নেই কোনো অপমানের, তার থেকে নেই কোনো অপমানের। এই যে কথাটা লাস্টের যে লাইনটা, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, কথার অর্থ কি? সে কি বলছে? তপন বলল কি, যে এরপরে এটা যা হয়ে গেছে হয়ে গেছে, তাহলে তার দ্বিতীয় জ্ঞান চক্ষু কিভাবে খুললো বুঝতে পেরেছি আমরা, পেরেছি তো প্রত্যেকটা লাইন। তাহলে এখানে দ্বিতীয়বার সে তার কিভাবে জ্ঞান চক্ষু খুলেছে, তার ছোট মেয়ে ছাপিয়ে দিয়েছিল, তাই যে কথা শুনতে হলো, সে এবার কি প্রতিজ্ঞা করলো নিজের মধ্যে, যে আর যাই হোক না কেন সে তার কাঁচা হাতে লেখা নিজে ছাপাবে, নিজে যাবে, সে ছুঁয়ে দেখুক না দেখুক, তাকে সে কখনো যেন না যে কথা না শুনতে হয় যে এই লেখাটা অমুক লোক ছাপিয়ে দিয়েছে। এই করে কিন্তু তপনের দ্বিতীয়বারও জ্ঞান চক্ষু খুললো। তাহলে জ্ঞান চক্ষুর নামকরণের সার্থকতা মোটামুটি লিখতে পারবো স্যার আমরা এই বোঝানোর পরে। ঠিক আছে, চলো আজকে এইটুকু। জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী, এই পার্টটা যদি না তোমরা তুলে রেখে থাকো তুলে নিতে পারো, ঠিক আছে।